এখনো সম্ভব কঠিন দণ্ড দ্রুত ট্রাইব্যুনাল করে এটা নিয়ন্ত্রণে আনা? এখন যে তারা যে কর্মসূচিটি ঘোষণা করেছে তাদের এটা তো মূলত হচ্ছে বিচার ঠেকানোর উদ্দেশ্যে। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিশেষ করে ককটেল এবং যানবাহনের অগ্নিসংযোগের মতো ঘটনা, এগুলো নিছক এই সন্ত্রাসের জন্য আমরা কেন জনগণ কষ্ট করে আতঙ্ক থাকবে? এই চেনা চেহারাটা তারা গত 15 বছরে বুলিয়ে দিতে চেয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে আপনারা যে যেখানেই রয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভি সংলাপে। নিশ্চয়ই আপনারা টেলিভিশন সেটের সামনে এখন যারা দেখছেন বা পরবর্তীতেও যারা অনুষ্ঠান দেখবেন, এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার বিষয়বস্তু আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছেন। তেমনি বহুল আলোচিত হয়তো বিষয় হচ্ছে যে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হবে একদিন পরেই, এবং হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপকভাবে আওয়ামী লীগের এই হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরির যে বিষয়গুলো, বাসে সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, লকডাউনের ঘোষণা, এই বিষয়গুলো আপনাদের হয়তো আলোচনায় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। আলোচনার বিষয়বস্তু রাজনীতিতে উত্তাপ উৎকণ্ঠা। আমি পরিচয় করে দিচ্ছি, স্টুডিওতে রয়েছেন আমার ডান পাশে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক। হাসিন ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলাম। এবং বাঁ পাশে স্টুডিওতে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এম আব্দুল্লাহ, যিনি বিএফইউজ এর সাবেক একাধিকবারের সভাপতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, পিপিএম। তালিব ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই একটু কথা বলতে চাই মোহাম্মদ তালিবুর রহমান, আপনাকে দিয়েই। আপনি জানেন যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঠিক ভার্চুয়াল ঘোষণার মাধ্যমে এটি কালকে কি প্রভাব পড়বে সেটি তো বিষয় নয়, আমরা আশা করি জনজীবন স্বাভাবিকই থাকবে, হয়তো আজকে অতিথিরা বলবেন। কিন্তু ইতিমধ্যেই গত 3 দিনের হিসেবে আশুলিয়া, গাজীপুর এবং ঢাকায় গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে 13 থেকে 15টি। আপনারা আজকে ব্রিফও করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের জন্য আপনাদের পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে। তো আমরা একটু প্রথমেই জানতে চাই যে আপনাদের পর্যবেক্ষণে এই যে সহিংসতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, এখন পর্যন্ত আপনাদের কাছে কি তথ্য এসেছে, আর হচ্ছে আগামীকালকের কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা একটু যদি নিশ্চিত করেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্নটার ধরে আলাপটা আরম্ভ করছি। প্রথমত আমি একটা কথা আপনাদেরকে আত্মবিশ্বাসের সাথে এবং দৃঢ়ভাবে বলতে চাই। 13 নভেম্বর সো-কল্ড যে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, যেটা আমাদের নজরে এসেছে, এবং আমরা ইতিমধ্যেই ফুল প্রুফ সিকিউরিটি আমরা গ্রহণ করেছি ঢাকা মহানগরীতে। এখানে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের প্রধান দায়িত্ব, এবং করার জন্য আমরা আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতাটি আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা সাজিয়েছি। আমাদের যে নিয়মিত পেট্রোল, তার বাইরে অতিরিক্ত পেট্রোল থাকবে, তার বাইরে চেকপোস্ট গুলো নিয়মিত পরিচালনা করা হয়, তার বাইরে অতিরিক্ত চেকপোস্টও থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। রাজধানীবাসীকে আমরা একটা বিষয় আশ্বস্ত করতে চাই, আগামীকাল যে কর্মসূচি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ঘোষণা করেছে, সেই কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং গত কয়েকদিনে ঢাকা শহরে বিভিন্ন স্থান বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিশেষ করে ককটেল এবং যানবাহনের অগ্নিসংযোগের মতো ঘটনা, এগুলো নিছক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য করছে। এবং ইতিমধ্যে আমরা অনেককে শনাক্ত করেছি, এবং এর সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আমাদের হাতে গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি, এবং আশা করি এই পুরো চক্রের সাথে যারা জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা সক্ষম। জি আব্দুল্লাহ ভাই, কোনো প্রশ্ন আপনার রয়েছে কিনা? না, আপনারা তো আশ্বস্ত করছেন জনগণকে, কিন্তু বাস্তবতা হলো আগুন, ককটেল, এটা খুব একটা ঠেকানো যাচ্ছে না।
এটা অবশ্য এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কখনোই পুরোপুরি ঠেকানো যায় নাই, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে আমার ধারণা এটা আরো কি আপনাদের এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা থাকতে পারতো কিনা সেটা জনমনে এ ধরনের একটু প্রশ্ন আছে আর কি। ঠিক, আমি একটু যোগ করি তালেব ভাই, সেটি হচ্ছে যেমন গতকালকে মোহাম্মদপুরে জি 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 বলেন বলেন, আপনাদের টহল তো থাকার কথা, সেই অবস্থায় এসে যে এগুলো পড়ে গেল। জি, আপনি যে উদ্বেগটা প্রকাশ করেছেন আমরা ওই বিষয়গুলো মাথায় রাখছি। আমাদের যে চলমান যে কার্যক্রম সেটা আরো জোরদার করা হয়েছে এবং পুলিশের সক্রিয় উপস্থিতির কারণে দুষ্কৃতকারীরা অনেকগুলো অপরাধ করতে পারছে না বা সাহস পাচ্ছে না। তারপরেও যেখানে ঘটনা ঘটছে আমরা কিন্তু তাৎক্ষণিক ছাড়া দিচ্ছি এবং জনমনে যেন এগুলার নেতিবাচক প্রভাব না পড়ে সেই জন্য আমরা মাঠে তৎপর রয়েছি। আশা করি নগরবাসীও আমাদের সহায়তা করবেন এবং তাদের কাছে যদি এসব অপরাধে জড়িত যারা রয়েছে তাদের সম্পর্কে কোনো তথ্য থাকে আমাদেরকে সহায়তা করবেন সেই সব তথ্য দিয়ে। নগরবাসীর মধ্যে বা জনগণের মধ্যে এক ধরনের ধারণা আছে যে পতিত শক্তির অনেক দোসর, অনেক অনুগত আপনাদের বাহিনীর মধ্যে রয়ে গেছে, তাদের সহযোগিতার কারণে আপনারা পুরোপুরি এই বিষয়গুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারছেন না। আপনার কি পর্যবেক্ষণ? আমরা সম্পূর্ণ বিষয়গুলো আমরা নজরে রাখছি। এখানে এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাইনি। যদি এরকম নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে কারো দ্বারা কোনো নেতিবাচক কার্যক্রম পরিচালনা, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি র্যাবেও কাজ করেছেন, আইন শৃঙ্খলার বাহিনীর সাথে সহযোগিতা করেছেন, আপনার কোনো পরামর্শ কিংবা জিজ্ঞাসা আছে কিনা ডিএমপির মুখপাত্রের কাছে? আমি মনে করি পুরস্কার ঘোষণা করা উচিত, ধরে দিতে পারলে এটা পুরস্কার। আসলে আমরা সাধারণভাবে কেউ ঝুঁকি নিতে চাই না, এটা লোভে পড়ে কাজ করি। জনগণকে সহজে, বিশেষ টোকাই শ্রেণীদেরকে যে বলা হয় এরকম ধরতে পারলে পুরস্কার দেওয়া হবে, কনসার্ন থানা স্বতঃস্ফূর্তভাবে জনগণ আসবে, ধরিয়ে দেবে। শেখ হাসিনা একটা সময় এরকম যে আগুনের কথা বলে, যদিও অধিকাংশ আগুনের ঘটনা তারাই ঘটিয়েছে বলে সেটা আমরা মোটামুটি ভাবে খোঁজ খবর জানতাম, তখন পুরস্কার ঘোষণা করেছিল যে বাসে আগুন দেওয়ার সময় কাউকে ধরে দিলে 20,000 টাকা করে পুরস্কার ঘোষণা করেছিল। তালেব ভাই, আপনি নিশ্চয়ই শুনছেন, সেটি হচ্ছে আমার সাথে একটু পরামর্শ, তা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করেছেন বা আটক করেছেন তাদের কাছ থেকে কি ধরনের তথ্য পেয়েছেন? এটি কি সংঘবদ্ধভাবে করছে বা কোথা থেকে নির্দেশিত হচ্ছে? সিন্ডিকেটটা কোথায়, আসলে দেশের মধ্যেই শুধু নাকি দেশের বাইরে থেকেও? এটি কি আবিষ্কার করা গেল কিনা? আর আগামীকালকে নিয়ে আপনাদের জনসাধারণের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? ইতিমধ্যেই আপনি জানেন যে বেশ কিছু স্কুল অনলাইন পরিচালনার জন্য তারা ঘোষণা দিয়েছে। এটা আসলে যারা গত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন করছেন, এসব ঝটিকা মিছিলে অর্থায়ন করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরই একটা স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটিস। আমরা যে কয়জন আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা এগুলো জানতে পেরেছি, নানাভাবে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রেই ঢাকার বাইরে থেকে তারা আসছে। খুব অল্প সময়ের মধ্যে তারা ঝটিকা মিছিল আয়োজন করে পুনরায় ঢাকার বাইরে চলে যাচ্ছে। আমরা এই জন্য নগরবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের আশেপাশে কোনো আগন্তুক অথবা কোনো সন্দেহজনক লোককে দেখতে পেলে তা অতি সত্বর নিকটস্থ থানায় অথবা 999-এর মাধ্যমে পুলিশকে অবহিত করেন। এর বাইরে ঢাকা মহানগরীতে হোটেল, গেস্ট হাউস ইত্যাদি যারা পরিচালনা করছেন তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি, আপনাদের হোটেল, গেস্ট হাউস ইত্যাদিতে কোনো বর্ডার ওঠানোর আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হয়ে তাকে স্থান দেবেন। আমি হয়তো তালেব ভাই আজকে নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন, গেস্টের সাথে স্টুডিওতে যারা এসেছেন তাদের সাথে আলোচনার আগে আমি আপনার কাছে শেষ প্রশ্ন একটু জানতে চাই, যদি আপনাদের দুজনের কিছু না থাকে। তা হচ্ছে যে যেটি আব্দুল্লাহ ভাইও বলেছিলেন, মনে হয় এরকমই কাছাকাছি কিছুটা, তা হচ্ছে যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে হয়তো আপনারা তাদেরকে খুঁজে বের করেন, কিন্তু ঘটনা যখন সহিংসতা কেউ ঘটায় তার আগে তো সংঘবদ্ধ গ্রুমিংটাও হয়,
সেই দিক থেকে প্রযুক্তির মাধ্যমে হয়, ফোনের মাধ্যমে এই কন্ট্রোলগুলো হয়। তো সেক্ষেত্রে এই যে রাজধানীর বুকে বসি যারা অগ্নিসংযোগ করছে অথবা পেট্রোল বোমা মারছে, সেক্ষেত্রে তাদের আইডেন্টিফাই আগে আসলে করা যাচ্ছে না কেন? সব ক্ষেত্রে আর কি, হয়তো অনেক অনেক করছেন, কিন্তু যেগুলো আমরা পারছি না সেগুলোর বিষয়টাগুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, এই বিষয়টা আসলে একদম পরিষ্কার। আম, আপনারা জানেন পুলিশের প্রধানত দুটো কাজ, একটা হচ্ছে ক্রাইম প্রিভেনশন এবং ক্রাইম ডিটেকশন। এখন যে প্রিভেন্টিভ যে অ্যাক্টিভিটিস গুলো, আমাদের যে সক্রিয় উপস্থিতির কারণে যে মাঠে অপরাধীরা অপরাধ করতে সাহস পাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের অন্যতম একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরে আপনারা দেখছেন আমরা প্রতিনিয়তই কিন্তু এসব অপরাধের সাথে জড়িত যারা, তাদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। তাদেরকে যদি আমরা গ্রেপ্তার না করতাম, আমরা যদি সক্রিয় না থাকতাম, তাহলে হয়তো বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তার চেয়ে অবস্থা খারাপ হতে পারে। আমাদের এই যে প্রিভেন্টিভ যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো চলমান রয়েছে বিধায় বর্তমানে যে একটা সহনীয় পরিস্থিতি রয়েছে সেটা আছে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় জিনিসটা ডিটেকশনের বিষয়টা, আপনারা দেখেছেন এই যেসব ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা বিশেষ করে, এইসব ঘটনা ঘটার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা শতভাগ না হলেও মোটামুটি 90% বা তার উপরে ঘটনাগুলো কিন্তু আমরা দ্রুততম সময়ের ভিতরে ডিটেক্ট করতে পারছি। অতএব এখানে যেটা অনেকে বলছেন যে পুলিশ ঘটনার পরে কেন যাচ্ছে, আমাদের উপস্থিতির কারণে যে অনেক ঘটনাগুলো ঘটতে পারছে না বা অনেকগুলো ঘটনা আমরা প্রিভেন্ট করছি, এটা কিন্তু স্বাভাবিকভাবে জনগণের চোখে বা সাধারণ যারা চিন্তা ভাবনা করেন তাদের। স্টুডিওর অতিথিদের কাছ থেকেও শুনছিলাম, ভার্চুয়ালি যুক্ত আছেন ডিএমপির ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন তালিবুর রহমান। আপনার কাছ থেকে আবার শুরু করি, সেটি হচ্ছে যে আপনাদের এখন পর্যন্ত এই কর্মসূচিতে যেন কোনো ধরনের নাশকতা না হয়, সেটি কি কোনো পরিসংখ্যান দেওয়া সম্ভব যে কতজন আপনাদের বাহিনীর লোকজন কাজ করছে, বা আপনাদের সাথে বিজিবি বা অন্যান্য বাহিনীদের সমন্বয়টা কিভাবে হচ্ছে, এটি কি একটু ক্লিয়ার করবেন? এবং কোর্ট প্রাঙ্গণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল অঙ্গনকে কেন্দ্র করেও কোনো বলয় আপনারা রক্ষা করছেন কিনা, নিরাপত্তা? আমি আসলে প্রথমে বলে রাখি, কালকে যে 13 নভেম্বরকে ঘিরে অনেকে অনলাইনে যেসব প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন, এগুলা দিন শেষে গিয়ে দেখবেন এটা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না। আমরা তারপরেও সক্রিয় রয়েছি এবং যে স্থাপনাগুলো রয়েছে আপনারা জানেন, ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জাজেস কমপ্লেক্স, তারপরে কোর্টের আশেপাশে এবং অন্যান্য প্রধান বিচারপতির বাসভবন এবং সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা আছে এবং সেটা এখনো বলবৎ রয়েছে। তারপরেও আমরা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এড়াতে সবসময় সক্রিয় রয়েছি এবং থাকবো। একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলতে চাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং আমাদের যে টুলস গুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োজনে সর্বোচ্চ ব্যবহার করব। পুলিশকে যদি কেউ দুর্বল ভাবেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি কেউ দুর্বল ভাবেন, সেটা তারা বোকারচর্যে বসবাস করছে। এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, সমন্বয় অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে তাদের সাথে আমাদের সুন্দর এবং সার্বিক সমন্বয় রয়েছে। এর বাইরে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছেন। আশা করি নগরবাসী তাদের যে প্রত্যাশিত আইন শৃঙ্খলা সেটা দেখতে পাবেন এবং আমরা একটা অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম মোহাম্মদ তালিবুর রহমান, পিপিএম, ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন, ডিএমপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। এই জন্য আমরা একটু ফিরছি হচ্ছে আব্দুল্লাহ ভাই আপনার কাছে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল কি ইসলামিক দল জামাত, ইসলামী আন্দোলন সহ 8 দল তারা
সমাবেশ করেছে, বেশ বড়সড়ই সমাবেশ করেছে, তাদের দাবিও জানেন। তো সেই দাবির পক্ষে, দাবি আদায়ে তারা নতুন করে কর্মসূচিও ঘোষণা করেছেন। আগামীকাল তারা গণমিছিল করবে আওয়ামী লীগের যে কর্মসূচি তার বিপরীতে। পাশাপাশি তাদের কর্মসূচি আপনি জানেন, প্রয়োজনে তারা ঘোষণা দিয়েছে যে যমুনা অভিমুখে তারা প্রয়োজনে ওখানে অবস্থান কর্মসূচিও পালন করবেন। আগামীকালকে প্রধান উপদেষ্টারও ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আগে একটা কথায় থেমে গিয়েছিলাম, আমি সেখানে একটু বলে নিয়ে তারপরে আপনার এই প্রসঙ্গে আসছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আমাদেরই প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, এবং অনেকে আমাদের ঘনিষ্ঠ কাছাকাছি লোকজনও ছিলেন। সবাই যে আওয়ামী লীগের পাপি তাপি তা না, আওয়ামী লীগের সকল নেতাকর্মী পাপি তাপি, লুটেরা। এই যে লক্ষ কোটি টাকা, 27 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের এমন নেতাকর্মীও আছে যারা 1 টাকারও গত 15 বছরের সুবিধা পায়নি, আছে এরকম নেতা, নিরীহ নেতাকর্মীও আছে। তো তাদেরকে এখন বিপদগ্রস্ত করছে, যারা পালিয়ে গেছে লুটপাট করে, তারা ওখানে আরামায়েশে বিলাসী জীবনে থেকে এই নেতাকর্মীদেরকে এখন যেটা হবে যে এই যে প্রত্যেকটা ঘটনার জন্য প্রত্যেক এলাকার নেতাকর্মীরা আসামি হবে, তাদেরকে গ্রেপ্তার হতে হবে, জেলে যেতে হবে, জামিন পাবে না, এই জাতীয় পরিস্থিতির মুখে পড়তে হবে। এখন ওরাও যারা পালিয়ে গেছে তারা বোধহয় ধরে নিচ্ছে যে আমরা তো আর শান্তিতে নাই, আমরা দেশে থাকতে পারছি না, এরাও যাতে শান্তিতে না থাকতে পারে, অনেকটা সেরকম একটা বিপদগ্রস্ত করছে। আওয়ামী লীগ কেন ফিরতে পারবে না আমি সেটা বলি। আওয়ামী লীগ আপনি দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নামতে হলে পুলিশ ছাড়া, পুলিশ পাহারা ছাড়া নামতে পারে নাই। ক্ষমতায় থেকে যখন ক্ষমতায় ছিল তাদের প্রত্যেক এই রাস্তায় যখন নামতো তাদের পুলিশ বেষ্টিত হয়ে নামতে হতো, এবং পুলিশের মাঝখানে লাঠি সোটা হেলমেট বাকি যে যা আছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে নামতো। কিন্তু যাদের ভয়ে, যে রাজনৈতিক দল কিংবা গণতান্ত্রিক শক্তির ভয়ে তারা এটি করত, সেই রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো তো এখন বিভক্ত হয়ে যাচ্ছে। এটি তো বিভক্তির জায়গাটাতে, বিভক্তির তো আমাদের সমস্যা আছে, সংকট আছে, সেই জায়গায় আমি পরে আসছি। তো এইটা একটা বিষয়। তো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পুলিশ পাহারা ছাড়া মাঠে আসতে পারে না, নামতে পারতো না, সে আওয়ামী লীগ এখন তাদের পুলিশ নাই, পুলিশের ভিতরে তাদের অনুসারী থাকতে পারে, কিন্তু তারা মাথা ছাড়া দিলেই তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে। এ ধরনের আশঙ্কার মধ্যে আওয়ামী লীগকে প্রোটেক্ট করার জন্য কেউ ঝুঁকি নিবে সুস্পষ্টভাবে সম্ভাবনা না দেখা যাওয়া পর্যন্ত। তো সুস্পষ্টভাবে সম্ভাবনা অন্তত কয়েক দশকে দেখা যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। তো সেই জায়গাটাতে তারপরে আওয়ামী লীগ সবচেয়ে বড় তাদের নিজেদের জন্য নিজেরা যে ফাঁদটা তৈরি করেছে, শেখ হাসিনা যে কারণে মনে করেছিল যে কোনো দিনই সে ক্ষমতাচ্যুত হবে না, সেটা হলো প্রযুক্তি। আপনি জানেন যে এই যে ট্র্যাক করার যে প্রযুক্তি নিয়ে এসেছিল ইসরায়েল থেকে, এই প্রযুক্তি পেগাসাস প্রযুক্তি দিয়ে প্রত্যেকটি আন্দোলন ভণ্ডুল করার ক্ষেত্রে এই প্রযুক্তিটা ব্যবহার করেছে। যে নেতাকর্মীরা কোথায় আছে, কে কি করছে, তাদের মুভমেন্টটা পর্যবেক্ষণ করা, তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে এই প্রযুক্তিগুলো ব্যবহার। এই প্রযুক্তি কি এখন শেখ হাসিনার হাতে আছে নাকি ডক্টর ইউনূসের হাতে আছে? তো সুতরাং তাদের জন্য তারা যেই প্রযুক্তির বলে তারা মনে করেছিল যে কোনোদিনই বাংলাদেশে আন্দোলন সফল হবে না, সেই প্রযুক্তি তাদের জন্য এখন কিন্তু কাল হয়েছে। এই প্রযুক্তি তারা একে একে, এই যে যারা এখন সন্ত্রাস করছে এরা কিন্তু সবাই ধরা পড়বে একে একে। আপনি দেখছেন যে এই যে পাবনাতে আগুন লাগাচ্ছে, সব কিছু কিন্তু দেখা যাচ্ছে কারা আগুন, এই যে মানে পেট্রোল ডালছে, আগুন লাগাচ্ছে, পুরো চিত্রটা কিন্তু ভার্চুয়াল জগতে চলে আসছে। এবং প্রযুক্তি দিয়ে এটা করা সম্ভব। ওই সময়ে কোন মোবাইলটা ওই জায়গাটাতে ছিল, এটাই প্রযুক্তি আছে বাংলাদেশে এখন, এটা শেখ হাসিনাই এনেছে। প্রযুক্তি দিয়ে ডিটেক্ট করতে পারবে ওই বাস টার্মিনালে ওই সময় কোন কোন মোবাইল সেখানে গিয়েছে, ওই মোবাইল দিয়েই ট্র্যাক করতে পারবে। আপনি দেখেছেন পুরান ঢাকায় নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, স্বল্প সময়ের মধ্যে আমাদের পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, এটাই প্রযুক্তির জোরেই। সুতরাং এই যে শেখ হাসিনা নিজের জন্য যে তৈরি করে গেছেন, এটার কারণে শেখ হাসিনা ফিরতে পারবেন না, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আপনার যে প্রশ্নটা ছিল সেটি একটু পরে আবার নেই, একটু আবারও ডিউ থাকলো। আমি হাসিন ভাই আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আপনি তো আমাদের গর্বের বাহিনী, সশস্ত্র বাহিনীতেও মানে বাহিনীর লোক, পুলিশের সাথেও কাজ করেছেন। একটু মানে পাবলিকের মধ্য থেকে প্রশ্ন আসে সেটি হচ্ছে যে গত আমলে দেখেছে যে অনেক নাটকও সাজানো হতো, জঙ্গি নাটক, অগ্নিসংযোগ নাটক, পরে দেখা গেল যে এটা বিভিন্ন বাহিনীরও তৈরি। তো এটি এখন যে হবে না যে কোনো পরিস্থিতিতে, সেই নিশ্চয়তা কতটুকু?
এখনকার এই বদলে যাওয়া বাংলাদেশে সেটি আর হবে না, এই নিশ্চয়তা কি রয়েছে নাকি? অবশ্যই একটা জিনিস বুঝতে হবে, ওই সময় হাসিনা তার নিজের প্রয়োজনে এটা করছে, ক্ষমতা অবৈধভাবে দীর্ঘায়িত করার জন্য। এখন ডক্টর ইউনূসের কিন্তু ওই অভিলাষ নাই ক্ষমতা দীর্ঘায়িত করবে বা গোয়েন্দা সংস্থা বা অন্য কেউ। সুতরাং আমরা এটা আসলে আমলে না নেই। বাট আমার মনে হয় যে গুম নাটকগুলি হয়েছে হোলি হার্টিজান থেকে, সবগুলি পূর্ণ দৃশ্যমান করা হচ্ছে আসলে কি হয়েছে। তাহলে দেখবেন যে পরিষ্কার হয়ে যাবে এই জঙ্গি তকমাগুলি ভুয়া, হাসিনার দেওয়া। বিহাইন্ড দ্য সিন কি সেটি? হ্যাঁ, সেটা আমাদের জানা দরকার। আমাদের বারে বারে এখনও ওয়েস্ট ফিঙ্গারিং করে এই ইস্যু নিয়ে। সরকারের উচিত পরিষ্কার করা। আমরা জঙ্গি রাষ্ট্র হিসেবে থাকতে চাই না, আমাদের জনগণ তো জঙ্গি না। এইভাবে আমাদেরকে কালার্ট করা হয়েছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যেমন আমাদের মেজর জিয়া, তাকে পুরো জঙ্গি ট্যাগ করছে শোড, তার জঙ্গি বানাইয়া তাকে বানায় ফেলছে এই বসিলা হুজুরের, জসিমুদ্দিন রহমানের প্রধান সেনাপতি। দুজনের সাথে কারো কোনোদিন দেখাই হয় নাই। এই যে কাজগুলি করছে এগুলি আসলে খোলসা করা উচিত। আমি আপনার মাধ্যমে বলতে সরকার যেন খোলসা করেন। আপনি মানবতা বিরোধী অপরাধের এর আগেও অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, এখনো মানবতা বিরোধী সেই অপরাধ ট্রাইব্যুনাল সচল। আমরা সেই অপরাধ ট্রাইব্যুনালে এর আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে, ইভেন সেই ট্রাইব্যুনাল থেকেও পরে জাজমেন্টে বা পুঙ্খানু এসেছে যে তারও অনেক কাহিনী নাটক করা হয়েছে। তাই এখন যে রায়গুলো পরবর্তীতে হবে 24-এর গণহত্যার, সেখানে একদম পরিপূর্ণভাবে সাক্ষ্য প্রমাণ তথ্য এটি কতটা স্পষ্ট? হ্যাঁ, এই যে বললো মিডিয়ার কথা বললো ভাই, এই যে হাসিনা কথা বলছে কিন্তু ভেরিফাই করা হয়েছে, সে বলছে আদেশ দিছে। আর এই আদালতে কিন্তু আপনি অ্যালাউ করা হচ্ছে সাংবাদিক এবং দৃশ্যমান সম্প্রচার। হ্যাঁ, এইটা তো একটা স্বচ্ছতার অংশ। এছাড়া বিদেশি আইনজীবীরাও ছিল, তারা সাজেস্ট করছে যাতে কোনো বিতর্ক না থাকে। এইটা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা না, দৃশ্যমান। এই যে লুকানো কিছু নাই তো, সব তো প্রমাণিত। এর আগে আমরা দেখতাম যখন রায় হতো তখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া জানানো হতো এই মামলাগুলোর ব্যাপারে। এবার কি স্বচ্ছ যতটুকু হয়েছে তা কি আন্তর্জাতিক কমিউনিটি কনফিডেন্সে কতটুকু নেওয়া যাবে? আন্তর্জাতিক কমিটি চায় না মৃত্যুদণ্ড। জি, এই জায়গায় একটু কনফ্লিক্ট আছে, এটা সরকার বিবেচনা করবেন। বাট এই কোর্ট তো রায় দিবেই তার মতো। আমি তো চাইব মৃত্যুদণ্ড হোক, বাট তারপরে মনে করেন আমি ছিলাম আয়নাঘরে, সব কিছু বললাম, এখনও তো অনেক মিডিয়া বলে আমি ছিলাম পাকিস্তানে, করার আছে। মানুষ বলবেই, সমালোচনা করবে, বাট আমরা একটা দর্শন নিয়ে থাকবো, দেশের জন্য কোনো অনিয়ম না হয়, নাটক যাতে আর না হয়। আমরা এক জাতির দেশ, কেন এগুলি করব, কার জন্য করব? এই ছেলেগুলি আগুন মারতেছে, এদের মাথা আসলে অশিক্ষিত। আসিফ ভাই, এখানটি একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে এই নাটকগুলো কেবলমাত্র যেমন শেখ হাসিনা তার ক্ষমতায় দীর্ঘায়িত হওয়ার জন্য করেছে, তেমনি নাটকগুলো কি শুধুমাত্র নাটকের কারিগর কি দেশেরই থাকে, নাকি বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন বলি যে সে ওই দেশের চালা, সেখান থেকেও কোনো প্রেসক্রিপশন দেয়া হয়? এই হাসিনা থাকলে কার সুবিধা বেশি বলেন তো? এই যে 7 সিস্টারের সাথে লাইন, করিডোর, পোর্ট, এই যে আমাদের মিরেশ্বরাইতে 9 একর জমি, এটাকে বিএনপি দিত? অবশ্যই দিত না, বিতর্কে পড়তো। এটা কার জন্য করছে হাসিনা? এইগুলি ক্ষমতা দীর্ঘায়িত করবো, আজীবন থাকবো, উনি সর্বা, এটা মিথ, উনি ছাড়া হবে না। এখান থেকে তো অপরাধগুলি সৃষ্টি হয়েছে, এখান থেকে তো পুলিশ ফ্যাসিস্ট হয়ে গেছে, সেনাবাহিনীর যে অংশটা র্যাবে ছিল, গোয়েন্দারা ছিল। এটা সবার জন্য মেসেজ যে কেউ আইনের ঊর্ধ্বে না, বিচার তার হবেই, এটা ন্যাচারাল সিস্টেম, এটা আল্লাহর। জি, আমরা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানের কথা শুনছিলাম বিরতির আগে। ফিরছি এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আবদুল্লাহ ভাই, যে প্রশ্নটি ছিল একদম সার্বিক এখন রাজনৈতিক পরিস্থিতি, জামাতের অবস্থান, কর্মসূচি ঘোষণা, আগামীকালকে প্রধান উপদেষ্টার ভাষণ, বিএনপির অবস্থান, সবকিছু মিলে ছোট করে একটু আপনার কাছ থেকে পর্যবেক্ষণ। নির্বাচন কেন্দ্রিক প্রত্যেকটি রাজনৈতিক দলই পারস্পরিকভাবে নিজেদের অবস্থান সংহত করার জন্য এ ধরনের চাপ, পরস্পর বিরোধী চাপে রাখবে, এটাই খুব স্বাভাবিক। জামাতের রাজনীতিটাও বর্তমানে আমি মনে করি তারা তাই চাইবে, বাড়তি সুবিধা পাওয়ার জন্য যেটুকু করা দরকার। বিশেষ করে জুলাই সনদের ব্যাপারে তো আপোষ করার জায়গা নেই, আসলে জামাতের অবস্থানটা সেই জায়গাটাতেই। আমরা যদি 24-এর জুলাই অভ্যুত্থানের পরে আমরা যদি এখন আগের মতো গতানুগতিক একটি নির্বাচন যেন তেনভাবে করি, তাহলে তো এই এত মানুষের রক্ত দেওয়ার দরকার ছিল না।
ভোটাধিকার ফিরে পাওয়ার মধ্য দিয়ে এটাকে ফেসিবাদের স্থায়ীভাবে ফেসিবাদ যাতে আর ফিরতে না পারে সেই ব্যবস্থাটাও কিন্তু জরুরি। বিএনপিও এ ব্যাপারে বহুলাংশে একমত হয়েছে। কিছু কিছু জায়গায় তাদের বড় দল, তাদের দলীয় কাঠামো তো আর জামাতের মতো না, ক্যাডার ভিত্তিক সংগঠন না, তাদের কিছু লিমিটেশনস আছে, সেই জায়গা থেকে তাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে। তো সেইগুলোকে অ্যাকোমোডেট করে আগামীকাল প্রধান উপদেষ্টা যে ভাষণ দিবেন, আগামীকাল বেলা 2টায় সম্ভবত তার ভাষণ, সেই ভাষণে আমি মনে করি একটা সমন্বিত একটা ঘোষণা আসতে পারে। তার মধ্য দিয়ে বহুলাংশে আমরা নির্বাচনের পথে যে এই মুহূর্তে যে আমরা বাধাটা দেখছি, আমার ধারণা সেটা বহুলাংশে কেটে যাবে। তারপরও ভিন্ন মত তো থাকবে, সবাইকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব নয়। তবে যা শোনা যাচ্ছে সরকার মোটামুটিভাবে দুই পক্ষের কিছু কিছু দাবি মেনে নিয়ে তারা একটা জায়গায় যেতে চাচ্ছেন। আমিও আশা করব যে রাজনৈতিক দলগুলো দেশের শান্তি স্থিতিশীল পরিবেশের স্বার্থে এই যে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিবাদী শক্তি যেভাবে ফেরার জন্য মাথা তোলার চেষ্টা করছে, সেটাকে মাথায় রেখে তারাও কিছুটা সহনশীল ভূমিকায় এবং সংযমী ভূমিকা পালন করবেন এবং তারা পারস্পরিক বিরোধ বিদ্বেষটাকে কমিয়ে আনবেন। দূরত্ব মতভেদ থাকবে, মতভেদটা এমন জায়গায় যাতে চলে না যায়, যে তিক্ততা এমন জায়গায় চলে না যায়, মুখ দেখি বন্ধ হয়ে না যায়, কথাবার্তা যাতে পারস্পরিক বন্ধ হয়ে না যায়, তাহলে আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে অনেক কিছু নির্বাচন পর্যন্ত অনেকগুলো ইস্যু কিন্তু আসবে। সেই ইস্যু জানতে চাই, তা হচ্ছে যে আপনি কি এক্সপেক্ট করছেন কালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন বিষয়গুলো আসলে আসতে পারে? মূলত এখন যে বিরোধের জায়গাগুলো আছে, একটা হচ্ছে যে গণভোট জাতীয় নির্বাচনের একই দিনে হবে কিনা, আমি ধারণা করছি একই দিনে হবে, সে ধরনের একটি ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি যে উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে বিএনপি আপত্তি আছে, সেই আপত্তি মানে কি, বিএনপি কিন্তু পুরোপুরি পিআর এর বিরুদ্ধে না। বিএনপি বলছে যে বর্তমানে যেটা নারী আসন যে পদ্ধতিতে হয়, যে দল যত আসন পাবে সে হারে তারা উচ্চকক্ষে আসন পাবে, কিন্তু অন্য সবাই কিন্তু জামাত সহ অন্য সবাই চাচ্ছে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। তো সেটা ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হওয়ার ব্যাপারেই মতামতটা কিন্তু বেশি, সেই জায়গায় সেটা হয়তো হবে। তো এটা হলে মোটামুটি দুই পক্ষ এটা মোটামুটি ভালো জায়গায় যাবে। আইনি ভিত্তিটার জায়গা নিয়ে বিএনপির হয়তো বড়, কিন্তু আইনি ভিত্তি ছাড়া যেহেতু নির্বাচনের পথে যাওয়া অনেকটা চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে, আমার ধারণা আইনি ভিত্তিটা নিশ্চিত করে এই সরকার এগুতে চাইবে। সরকার বিএনপিকে হয়তো বুঝিয়ে সেটাকে সামাল দেওয়ার প্রয়োজন হতে পারে। লেফটেন্যান্ট কর্নেল হাসিন ভাই, আপনার কাছে যাই, সে হচ্ছে যে বিবাদমান এই যে অবস্থা, রাজনৈতিক দলগুলো কালকে অনেকটা সমাধানের পথে মনে করছেন আব্দুল্লাহ ভাই, আপনি কি মনে করছেন যে সমস্যার সমাধান হয়ে যাবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের পথও ক্লিয়ার হবে, নাকি দূরত্ব আরো বাড়বে? আমার মনে হয় সবাই নির্বাচনমুখী, জি, একটু ছাড় সবাইকে দিতে হবে। বিএনপি তো একটা পর একটা ঝামেলা নতুন করে লাগাচ্ছে, যে গণভোটের মানে এইটা দরকারই নাই, অস্বীকারই করতেছেন। আসলে কিন্তু সবাই তো অস্বীকার করতেছেন না, বাট মুখটা একটু বন্ধ রাখতে হবে। আবার একটা কথা যে ফখরুল ভাই যেটা বললেন, বিতর্কের সৃষ্টি হয়েছে, আমি মনে করি বিএনপি মতো বড় দল এই মুহূর্তে আওয়ামী লীগকে আপন করে নেওয়ার কোনো স্কোপ নাই। এই ধরনের কোনো কথা বলবে আওয়ামী লীগের পক্ষে গেলে এটা বিএনপি বিপক্ষে যাবে। ওটা মিসগাইড হয়েছে, দলে আনা যে দলই করুক, অন্যায়ভাবে কারো যদি মামলা হয় তাহলে এটা তো কোনোভাবেই কাম্য না। এই অন্যায়ের সিস্টেম থাকবে না আগামীতে, এটাই হওয়া উচিত। সেম জামাত, এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কাউকে কাছান্ডে আনার কোনো অবকাশ নাই। যারা ভালো মানুষ আসবেন, খারাপ মানুষের দৃশ্যমান তাদের মামলা হবে, বাট এদেরকে চান্স দেওয়ার স্কোপ নাই। আমি মনে করি দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে। আমরা আস্তে আস্তে বিএনপি নেতারা খালেদা জিয়া এখনো জীবিত। এই যে বিবাদমান ভোটের রাজনীতির জন্য কি আওয়ামী লীগের কাছে টানা সেটি আবার শুরু হবে? এই দূরসবে এই লোকগুলি তো হারায় যায় নাই। না না, কিছু লোক গেছেন নেতা, বাট বাকি লোক তো আছেন, তাদেরকে ভোট দিবেন না? যে আসামি না হয় অবশ্যই ভোট দিবেন। জি, তো ভোট কাকে দিবেন সেটা মূল্যায়ন করবেন। বিএনপি দিবেন, জামাতকে দিবেন, দেখবে দলের লোক ভালো লোক কোনটা, সে তারা নিরপেক্ষই দিবেন। এখানে টানা উচিত না, টানলে কালার্ড হবে। তার মতো সে ভোট দেখ, যাকে পছন্দ করে তাকে দিবে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। একদম 30 সেকেন্ডে, তা হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে মানে এই কালকে প্রধান উপদেষ্টার ভাষণের পরে
কর্মসূচি থেকে জামাত ইসলামী দলগুলো বিরত থাকবেন, আর বিএনপিও সেটি মেনে দুই পক্ষই নির্বাচনের দিকে আগাবে, নাকি নতুন আবার কোন রাজনৈতিক কর্মসূচি? সেটা তো ভাষণের পরে বোঝা যাবে। তবে আমার ধারণা যে পর্দার আড়ালে কিছু কাজ তো হয়েছে, প্রকাশ্যে কোনো বসাবসি না হলেও পর্দার আড়ালে কিছু কাজ হয়েছে, কিছুটা কাছাকাছি হয়তো চলে আসবে। তারপরেও মতভিন্নতা থাকবে, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নিজের স্টেকটা বুঝে নেওয়ার জন্য প্রতিবাদ জানাবেন, আন্দোলন করবেন, এটা নির্বাচন পর্যন্ত চলতে থাকবে। কিন্তু এতটা হার্ড লাইনে মনে হয় এই পরিস্থিতিতে কোনো দলেরই যাওয়া উচিত হবে না, যাতে ফেসিবাদী শক্তি মাথা তুলতে পারে। একদম শেষ 30 মিনিট একটু পর্যবেক্ষণ শুনতে চাই। তা হচ্ছে যে বেশ কয়েকদিন থেকে হঠাৎ করে এনসিপি নেতাদের জামাতের বিরুদ্ধে কথা শুনছিলাম, কিন্তু এই কর্মসূচি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি 30 বছর লাফালাফি করলেও গণভোট নির্বাচনের দিন হবে না বা গণভোট আটকাতে পারবে না, এরকম একটি কথা, এবং তারা সংহতি প্রকাশ করেছে এই 8 দলের কর্মসূচির সাথে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে আমি ওইভাবে আলোচনা করতে চাই না। এনসিপি, টোটাল এনসিপির যে মূল নেতৃত্ব, তাদের পক্ষ থেকে এ ধরনের কথাবার্তা এখনো আমরা শুনতে পাই নাই। কিন্তু জামাত এবং বিএনপি দুই দলের সাথেই কিন্তু এনসিপি যোগাযোগ রাখছে, এটা আগে থেকেই শোনা যাচ্ছে, এবং তারা শেষ সময় পর্যন্ত তারা বার্গেনিং এর জায়গায় থাকবে, এবং তারা শেষ মুহূর্তে যেখানে সুবিধা বেশি পাবে তাদের সাথে এই সম্পর্কের জায়গাটা তাদের সুদৃঢ় হবে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, এবং অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ তালিবুর রহমান, পিপিএম, ডিসি মিডিয়া পাবলিক রিলেশন, ডিএমপি, তিনজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি কোনো ধরনের সহিংসতা নয় এবং নয় বিচ্ছিন্নতা, আমরাও মনে করি সবার উপরে দেশ, আর এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।